দাও বাংলাদেশে আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেশের এপার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছি আমরা বিভিন্ন সেক্টরে কি কি হচ্ছে। অনুসন্ধানী সংবাদ সারা দাও বাংলাদেশ। অনুসন্ধানী সংবাদ সারা দাও বাংলাদেশে যেই জিনিসটি সবার নজর কাটছে তা হলো আমরা বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যে জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের তার ডিপার্টমেন্টে কি ঘটে যাচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একজন ব্যক্তির কাছে যিনি সকলকে উপস্থাপন করতেই অভ্যস্ত। আমরা সেরকম একজন সাংবাদিক, আমাদের সাংবাদিক নেতা এবং আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই, নাগরিক টিভির প্ল্যানিং এডিটর, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জনাব ইরফানুল হক নাহিদ ভাইয়ের কাছে আপনাকে আমি শুরুতেই প্রশ্ন রাখতে চাই। সাংবাদিকতার অনেক দশক পেরিয়ে আপনি সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার একাল সেকাল বর্তমান অবস্থা কিভাবে আসলে আমাদেরকে যদি বলি যে একটু সংক্ষেপে বলুন তাহলে কিভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে মোহনা টিভির সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা। আমার যে অভিজ্ঞতা এখানে যদি বলি, এখানে আসলে সাংবাদিকতার একটা বৈপ্লবিক পরিবর্তন এসে গেছে। প্রিন্ট মিডিয়া থেকে আমরা অনলাইন থেকে ডিজিটাল, আমরা কিন্তু এখন একেবারে উন্মুক্ত আকাশে আছি। সুতরাং আগের যে সাংবাদিকতা ছিল, এখন সাংবাদিকতা খুবই টাফ মানে হচ্ছে ধরেন আপনার মুহূর্তে সবাই আপগ্রেড হচ্ছে। আগে তো আমরা ধরেন আমি যখন ছোটোবেলায় ছিলাম, ধরেন আমরা যখন ক্লাস 6, 7, 8 পড়ি, যখন পত্রিকা পড়তাম, গ্রামে থাকতাম, তো একদিনের পত্রিকাটা প্রতিদিন সকালে পেতাম না। সকালের পত্রিকাটা হয় সন্ধ্যায় পেতাম, অথবা এমন দিন দেখা গেছে পরের দিন পেয়েছি। তো এই যে সংবাদ পাওয়ার এবং মাধ্যম ছিল একটাই, শুধুমাত্র কাগজী পত্রিকা, মানে প্রিন্টেড পত্রিকা। তো এই অবস্থায় আমরা ওইটার উপর ডিপেন্ড করতাম। কিন্তু আজকে আপনি দেখেন, আজকে আপনি প্রতি সেকেন্ডে আপনি আপনার হাতে একটা ডিভাইস আছে, এই ডিভাইসের কল্যাণে প্রতি সেকেন্ডে আপনি পুরো ওয়ার্ল্ড আপডেট হচ্ছেন। সুতরাং আমি মনে করি যে সাংবাদিকতার আগের যেই জায়গাটা ছিল এটা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক টাফ হয়ে গেছে, অনেক প্রতিযোগিতা, অনেক বেশি আপগ্রেড থাকতে হয়। প্রিন্ট মিডিয়া অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ডের বড় অনেকগুলো পত্রিকা বন্ধ হয়ে গেছে। এরা শুধু আপনার অনলাইন বা ডিজিটাল মাধ্যমে আছেন। এবং বাংলাদেশেও দেখবেন যে অনেক পত্রিকা শুধুমাত্র তাদের ডিজিটাল মিডিয়া দিয়ে টিকে আছে। দু একটা পত্রিকার নাম বলতে কালবেলা, তাদের প্রিন্টের চেয়ে আপনার অনলাইনে অনেক বেশি ভালো এরা করছে, এবং অনেকগুলো পত্রিকা তাই করছে। প্রথম হলো আমি মনে করি যে অনলাইনে অনেক বেশি ভালো করছে। তো এটা আপনাকে ধরে নিতে হবে যে আসলে এই সংবাদপত্র জগতে একটা বা নিউজের জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমি এই সারা দাও বাংলাদেশে আমি পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারের নির্যাতিত ওসি প্রদীপ ধারা নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার কাছে। তিনি অতি আক্ষেপের স্বরে আমাদেরকে বলেছেন যে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, কিন্তু সাংবাদিক সুরক্ষা কোনো আইন নেই। এই যে সাংবাদিকদের সাংবাদিকতা করার ক্ষেত্রে যে সংকট, এই সংকট নিরসনে আপনি একজন সাংবাদিক নেতা, ইউনিয়ন করছেন। সংকট নিরসনের উপায় কি? সংকট নিরসনে আদৌ আপনারা কাজ করছেন কিনা? না, আপনি যথার্থই বলেছেন। আসলে আমাদের যে সাংবাদিকদের যে সুরক্ষার বিষয়টা, এটা বরাবরই উপেক্ষিত হয়ে আসছে। আপনি বলবেন সংবাদপত্র সৃষ্টির পর থেকে বাংলাদেশ বলেন, বাংলাদেশ বাইরে বলেন, সাংবাদিকরা কিন্তু সবচেয়ে বেশি মানে আপনার ইনসিকিউরিটির মধ্যে থাকে। তার মাঝখান দিয়ে আবার জানেন যে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক একটা ভয়াবহ কালো আইন গত সরকার প্রবর্তন করেছিল। ওই কালো আইন দ্বারা আপনার আমাদের শত সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে, জেল খাটানো হয়েছে এবং হয়রানি করা হয়েছে। তো আমরা সবসময় আমাদের আন্দোলনের মধ্যে প্রথম থাকে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। বাতিল করে আমাদেরকে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইনটা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গত যে সংস্কার কমিশন যেটা হয়েছে এই সরকারের আমলে, মিডিয়া সংস্কার কমিশন, ওই সংস্কার কমিশনের কামাল ভাই হচ্ছে চিফ। ওনার কাছে সুনির্দিষ্টভাবে আমাদের সাংবাদিক নেতারা আমাদের সাথে মিটিং করে একটা প্রথম প্রস্তাবটা হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন। আমার ধারণা যে সাংবাদিক সুরক্ষা আইন খুব দ্রুতই পাস হবে, এবং এতে করে কিছুটা হলেও সাংবাদিকরা তাদের প্রফেশনের ক্ষেত্রে সিকিউরিটি ফিল করবে এবং তাদের লাইফের কিছুটা সিকিউরিটি আসবে। ঢাকা শহরে কিংবা গ্রাম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ফেসবুক পেজ খুলে বা ইউটিউব পেজ খুলে একটি মোবাইলে ভিডিও ধারণ করে তারাও নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে যারা পেশাজীবী সাংবাদিক তাদের আসলে কার্যক্রমে প্রভাব পড়ছে কিনা সেটি জানতে চাই। তার সাথে সাথে আরেকটি বিষয় জানতে চাই, এই যে সাংবাদিক, আমি একটা কথা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গণমাধ্যম কর্মীর সংখ্যা কমছে, সাংবাদিকের সংখ্যা দিনকে দিন বাড়ছে। তো এই যে সাংবাদিক বৃদ্ধির সংখ্যা, এটি কি আসলে আপনি 3 দশকের এই জীবন পেরিয়ে এসে সেই অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে বলেন
যে এটি আসলেই সংবাদের উপরে কোনো প্রভাব ফেলছে কিনা? ডেফিনেটলি খুবই একটা ভালো পয়েন্ট আপনি ধরেছেন। আপনি ধরেন একজনের একটা মোবাইল আছে, সেটা মোবাইল দিয়ে অনেক সময় একটা পেজ খুলেও সেটাকে নিউজ হিসেবে চালিয়ে দিচ্ছে। অথবা আপনি যদি ধরেন একটা পোর্টাল ডোমেন কিনে পোস্টিং করে একটা নাম দিয়ে সে একটা পেজ খুলে ফেলতেছে, খুলে ফেলে ওটাকে সে তার পোর্টাল বা সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। কিন্তু আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরেন সংবাদপত্র যেটা, সেটার সম্পাদক এবং আপনার যে বিন্যাসগুলি হয়, মানে যেখান থেকে এটা সংবাদটা তৈরি হয়, ওখানে প্রফেশনাল লুক লাগবে। প্রফেশনাল লুকের জন্য যেটা হয় যে চাইলে আপনি সাংবাদিক হতে পারছেন, আপনি চাইলে কিন্তু লয়ার হতে পারবেন না, চাইলে কিন্তু আপনি ডাক্তার হতে পারবেন না, চাইলে কিন্তু আপনাকে অন্যান্য যে প্রফেশন আছে প্রত্যেকটা প্রফেশনের স্পেশালিটি আছে। কিন্তু একমাত্র সংবাদপত্র সাংবাদিক যেখানে আসলে কোনো, ধরেন আপনি ফ্রেশ গ্রাজুয়েট সেও সাংবাদিক হয়ে যাচ্ছে, ফ্রেশ আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েট সে সাংবাদিক হয়ে যাচ্ছে, আবার কোনো পড়াশোনা নাই 5 পর্যন্ত বলছে সেও কিন্তু সাংবাদিক। কারণ আপনার তো প্রশ্ন করার সুযোগ নাই বা আপনার কিন্তু যাচাই করার সুযোগ নাই। আমরা স্পষ্টতই বলেছি যে এই জায়গাতে একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল হওয়া দরকার, যেখান থেকে একটা মিনিমাম একটা পরীক্ষা, যেমন আমরা এলএলবি কোর্স কমপ্লিট করার পরে বার কাউন্সিলে একটা পরীক্ষা হয়, এই বার কাউন্সিল পরীক্ষার মতো সে সনদ পায় কী করার জন্য, ল প্র্যাকটিস করার জন্য। সেক্ষেত্রে সাংবাদিকতা করার জন্য একটা মিনিমাম যদি মানদণ্ড না থাকে, তাহলে আপনার যে সমস্যাগুলি আপনি বললেন, যে খুশি তার যদি টাকা থাকে বা তার যদি অল্প টাকাও থাকে বা যে কোনো অবস্থা, সে কিন্তু একটা পোর্টাল খুলে ফেলছে এবং সে সাংবাদিক পরিচয় দিয়ে সে নানান নেগেটিভ কাজের সাথে জড়িয়ে পড়ছে। সো এই ক্ষেত্রে যদি সবচেয়ে জরুরি হচ্ছে যে একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যেটার মাধ্যমে মিনিমাম একটা সাংবাদিক হইতে গেলে যে মিনিমাম যে তার যে উত্তীর্ণের যে বিষয়টা থাকে, মানদণ্ডে উত্তীর্ণ করা। ডাক্তার যেমন স্পেশাল এমবিবিএস পাস করার পরেও তাদের একটা অ্যাক্রেডিটেশন বোর্ড আছে, কিন্তু এমবিবিএসের একটা অ্যাক্রেডিটেশন বোর্ড আছে, যখন প্র্যাকটিস করার আগে একটা সার্টিফিকেট নিতে হয়। তদ্রূপ নার্সেরও একটা আছে, লয়ারদের আছে, প্রত্যেকটা প্রফেশনে আপনার যারা ইঞ্জিনিয়ার হয় তাদেরও কিন্তু আছে, করতে হয় যে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তাদের একটা নাম্বার থাকে, ওই নাম্বার না থাকলে তাকে কিন্তু রাজক বা কোনো সংস্থা তার প্ল্যান পাস করে না। তো সেক্ষেত্রে সাংবাদিকের কিন্তু সেটা নাই। একটা অ্যাক্রেডিটেশন বোর্ড যদি করা হয়, একটা সাংবাদিক, হ্যাঁ একটা ফ্রেশ গ্রাজুয়েট সাংবাদিক হতে পারে, কিন্তু তাকে মিনিমাম সাংবাদিকতার যে নর্মসটা তাকে জানতে হবে। জানার জন্য সে যদি পড়াশোনা করতে আপনি বাধ্য করতে চান, তাহলে তাকে আগে একটা আইনের আওতায় হতে হবে, একটা সিস্টেমের আওতায় আনতে হবে। সেটা একটা অ্যাক্রেডিটেশন বোর্ড, আমরা দীর্ঘদিন যাবত বলছি প্রেস কাউন্সিলের আন্ডারে হতে পারে, সেটা হয়ে প্রত্যেকটা লোক যে পেশায় আসতে চায় সেটা দিয়েই তারপর পেশায় ঢুকবে। দেখুন, আমি তো সাংবাদিকতা সাবজেক্টে পড়িনি, আমার সাবজেক্ট ছিল মার্কেটিং, দুই মেরুর সাবজেক্ট, তারপরে এলএলবি করেছি। এখন আপনি প্রশ্ন রাখতে পারেন তাহলে সাংবাদিকতা আসলেন কীভাবে? সাংবাদিকতা আসছি এই কারণে যে এই পেশাটাতে ধরেন আমার গভর্নমেন্ট জবও হয়েছে, আমি ওই জব জয়েন করিনি। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন আমার পরিবারের 2-1 সদস্য সাংবাদিকতা করতো, তাদেরকে দেখেছি। মানে মূলত সাংবাদিকতাটা হচ্ছে একটা স্বাধীন পেশা। স্বাধীন পেশা মানে হচ্ছে এখানে আপনি ধরেন অন্যান্য পেশার সাথে এটা তুলনা করা যায় না, এই কারণে যে এখানে আপনার কর্মঘণ্টা, কর্মক্ষেত্র, কাজের ধরন অন্যান্য পেশা থেকে একটু ডিফারেন্ট। তো এইখানে এনজয়ের বিষয় আছে, যারা সাংবাদিক হয় তারা এটাকে এনজয় করে। আর যে পরিমাণ পরিশ্রম হয়, যে পরিমাণ ওয়ার্ক করতে হয়, এটা অন্য কোনো পেশায় এতটা লাগে না। তো এখানে আমি যেটা মনে করি যে তরুণ প্রজন্মকে হ্যাঁ পেশায় আসতে পারেন, কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই পেশাটা খুবই চ্যালেঞ্জিং পেশা। এই পেশাটাকে আপনাকে সততা, নীতি, আদর্শ এবং কমিটমেন্ট, নেশনের প্রতি কমিটমেন্ট, এই বিষয়গুলো যদি আপনি বজায় রাখতে পারেন, অবশ্যই ওয়েলকাম, আপনারা আসুন। কিন্তু আসলে পেশাটা খুবই একটা মানে পরিশ্রমের পেশা। আপনি যদি মনে করেন যে না, পেশায় পরিশ্রম আপনি করতে রাজি এবং আপনার সততা বজায় রাখতে চান, আপনি যদি কমিটেড থাকতে চান, তাহলে এই পেশায় আমি বলবো হ্যাঁ আসা যায়। কিন্তু বর্তমানে যে অবস্থা আমি দেখতেছি, সাংবাদিক সামনে সাংবাদিক, পেছনের সাংবাদিক, ডানে সাংবাদিক, এই পেশাটার যে অমর্যাদা হয়ে গেছে অলরেডি, এটা থেকে আমাদের আগে জরুরি বের হওয়া উচিত, আগে এটাকে মর্যাদার জায়গায় নেওয়া উচিত। তারপরে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, কিছু কিছু সাবজেক্ট তো ইউনিভার্সিটিতে আছে, অনেকগুলো ইউনিভার্সিটিতে, যেমন জার্নালিজমে, হ্যাঁ মিডিয়া কমিউনিকেশন জার্নালিজমের সাবজেক্ট আছে। আমাদের কাজের ক্ষেত্রেও বাড়ছে, অনেকগুলো চ্যানেল হয়েছে, অনেকগুলো পত্রিকা হয়েছে। আসলে সাংবাদিকতার মূল ধারার যে পেশা, এই পেশার সাথে ধরনের সাবজেক্টের কোনো যোগাযোগ নাই। আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট হয়ে করতে পারেন যদি আপনি ওই বিষয়গুলো যেগুলি বললাম, এই কমিটমেন্টগুলো আপনার থাকে। বর্তমানে বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম ঠিক কতটা বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে গণমাধ্যম মানে হচ্ছে স্বাধীন, কারণ গণমাধ্যম স্বাধীন এই কারণে রাষ্ট্রের যে ফোর্থ স্টেট বলা হয় হচ্ছে আপনার এই গণমাধ্যমকে। সুতরাং গণমাধ্যম যদি অ্যাক্ট না করে, কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সর্বোপরি গণতন্ত্র টিকে থাকে না। সেক্ষেত্রে আপনি যদি সংবাদপত্রকে আপনি যদি স্বাধীন না রাখেন বা গণমাধ্যমকে যদি স্বাধীন না রাখেন, তাহলে আপনি রাষ্ট্রের কাঠামোগত, রাষ্ট্রের পরিচালনায় অনেক জায়গায় ব্যাঘাত ঘটবে। সংবাদপত্র হচ্ছে আয়না। আপনার আয়নায় যদি আপনি আপনার চেহারা না দেখেন, আপনার চেহারা যদি
যদি কী অবস্থায় আছে আপনি যেমন টের পাবেন না, সংবাদপত্র যদি আপনি স্বাধীন না হয়, তাহলে আপনি রাষ্ট্র বা আপনার গণতন্ত্র কোন পর্যায়ে আছে আপনি কিন্তু টের পাবেন না। আমি বলবো যে গত যে 15-16 বছর হচ্ছে অনেক বেশি স্বাধীনতা আমাদের গণমাধ্যম ভোগ করছে। তবে আমি মনে করি যে এটাও মানে অপ্রতুল, কিছু কিছু জায়গায় যে সমস্যা হচ্ছে তা না। আপনি দেখবেন যে অনেক জায়গায় সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, যেটা অপ্রত্যাশিত এই সরকারের আমলে। বিশেষ করে 24শে জুলাইয়ের 5 আগস্টের পরে যে বিষয়গুলি ঘটতেছে এগুলি খুবই অপ্রত্যাশিত। আমরা চাই না আর একজন গণমাধ্যম কর্মীর উপরে মানে কোনো নির্যাতন নিপীড়ন চলুক, অহেতুক হয়রানি চলুক। আমি মনে করি যে বিগত 15 বছরের তুলনায়, মানে বিগত 24-এর আগের 15 বছরের তুলনায় এখন আমরা অনেক বেশি স্বাধীন, অনেক বেশি কাজের ক্ষেত্র তৈরি হয়েছে এবং অনেক বেশি আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি। 5ই আগস্টের পরে যে সকল সাংবাদিকের উপরে হামলা কিংবা মামলা হলো, সেই ব্যাপারে আসলে একজন সাংবাদিক নেতা হিসেবে আপনার বক্তব্য কি? দেখুন, 5ই আগস্টের পরে মামলা হয়েছে, মামলা তো আসলে করেছে হচ্ছে কর্তৃপক্ষ, তারা বলতে পারে ভালো। কিন্তু আমি মনে করি যে কোনো যদি মিথ্যা মামলা হয়ে থাকে, মিথ্যা মামলাকে আমি সমর্থন করি না। কিন্তু কেউ যদি অপরাধে জড়িত থাকে, সে সাংবাদিক হইলে কি তার তো অপরাধটা তো আর মুছে যাবে না। একজন সাংবাদিক যদি অপরাধ করে, সেটা তার অপরাধ হিসেবে গণ্য হবে। আমার কথা হচ্ছে যে তার যে বেসিক রাইটসের বাইরে গিয়ে যদি কোনো কিছু করা হয়, অন্যায়ভাবে যদি কাউকে কিছু করা হয়, সেটা আমি সমর্থন করি না, কখনোই করি নাই, ভবিষ্যতে করব না। তবে যদি সে ওই অপরাধের সাথে জড়িত থেকে থাকে, অবশ্যই তার বিচার হতে, সে সাংবাদিক হোক বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ ব্যক্তিরও তো বিচার হতে পারে। হয়েছে না, অতীতে হয়েছে, ভবিষ্যতে হয়তো বা হবে। তো আমার মনে হয় যে সাংবাদিক বলে যে সে অপরাধ করলে পার পাবে সেটা না। তবে আমার শেষ বক্তব্য হচ্ছে যে এই বিষয়ে যে কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার না হয়। সাংবাদিকদের বেতন ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে আপনি যেটি বললেন, এখন টিভি চ্যানেল বেশি, পেপার পত্রিকা বেশি, তেমনি সাংবাদিক নামের অপসাংবাদিকতাও তো বৃদ্ধি পাচ্ছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। সবচেয়ে বড় অভিযোগ, ঢাকা শহরের সম্পাদকদের অনেকের, আমি বলছি না নাম করা পত্রিকা, অনেক পত্রিকা ঢাকা শহরে তারা কিছু টাকার বিনিময়ে কার্ড দিয়ে দিচ্ছে, সাংবাদিক বানিয়ে ফেলছে মফস্বল পর্যায়ে। তো সেই জায়গাটা থেকে যারা মেইন স্ট্রিম মিডিয়া, তাদেরই বা কতটুকু আসলে সাংবাদিক সুযোগ সুবিধার ব্যাপারে সচেতন বলে আপনি মনে করেন, এবং এ ব্যাপারগুলোতে আপনারা যারা সিনিয়ররা রয়েছেন তারা কাজ করছেন কিনা? সংবাদপত্রের যে নর্মস আছে, নর্মস মেনটেন করে অনেক সংবাদপত্র চলছে না। আমাদের একটা ওয়েস বোর্ড আছে, আপনি জানেন আমাদের একটা ওয়েস বোর্ড আছে। আমরা নবম ওয়েস বোর্ড পেরিয়ে 10ম ওয়েস বোর্ডের দাবি দিয়েছি। তো নবম ওয়েস বোর্ড আপনি দেখেন হয়তোবা কাগজে পত্রে ফলসলি অনেকেই এটা বাস্তবায়ন করেছে, প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের সাংবাদিক ভাইয়েরা নবম ওয়েস বোর্ডে 95% জায়গায় হচ্ছে, আপনার আরও বেশি হবে, তারা নবম ওয়েস বোর্ডের সুবিধা ভোগ করে না। কিন্তু দেখা গেছে যে মালিক পক্ষ তারা কিন্তু এই নবম ওয়েস বোর্ডের সুবিধা নিয়ে আপনি রেড কার্ড নিয়ে যাচ্ছে পত্রিকায়, নানান সুযোগ সুবিধা, কাগজের সুযোগ সুবিধা, তারপরে এরকম নানান সুযোগ সুবিধা আপনি নিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে আসলে সাংবাদিকতার যে জায়গাটা এখন চলে আসছে, আপনি ধরেন আপনি বললেন যে হ্যাঁ বিভিন্ন স্তরে সাংবাদিকরা করছে, কিন্তু ওটা তো সাংবাদিক না। আমি তো বললাম, প্রথমেই বলেছি আপনাকে যে সাংবাদিকতার নর্মস কিছু মেনটেন করতে হবে। হ্যাঁ, নামে সাংবাদিকতার নামে করছে চাঁদাবাজি বা সাংবাদিকতার নামে করছে অন্যায়, নামে করা সাংবাদিক করা কিন্তু এক বিষয় না। নামে বলতেই পারে একজন গিয়ে যে ভাই আমি সাংবাদিক, ঠিক আছে, কিন্তু আসলে সে সাংবাদিক কিনা বা নাকি সাংবাদিকতা ব্যবহার করে সে কোনো অন্যায় সুবিধা নিয়েছে, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমি মনে করি না কোনো সাংবাদিকের অ্যাটলিস্ট বর্তমান প্রেক্ষাপটে ঢাকা শহরে গাড়ি বাড়ি মালিক হওয়ার সুযোগ আছে। কারণ আপনার নবম ওয়েস বোর্ডে যে সর্বোচ্চ বেতন হয় সম্পাদক, হ্যাঁ সম্পাদক হলে স্পেশাল গ্রেডের বেতন কত হতে পারে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। একজন সম্পাদকের যে লাইফ স্টাইল সেটা মেনটেন করে সে ঢাকায় গাড়ি করবে, তা তো চলাই মুশকিল হয়ে যাবে। গাড়ি বাড়ি তো অনেক দূরের বিষয়। সো আমি মনে করি না যে যারা গাড়ি বাড়ি করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, জবাবদিহিতা তাদের। আমি একজন সাংবাদিক হিসাবে আমি কোনো সম্ভাবনাই দেখি না যে শুধু চাকরি করে আমি ঢাকায় একটা গাড়ি কিনবো বা একটা বাড়ি কিনবো, এরকম কোনো সুযোগই আমার নাই। সাংবাদিকদের লাভবান হওয়ার আসলে উপায়টা তাহলে কি? না, এই যে সেন্সারের অভাব, আপনি ধরেন যারা এই সার্টিফিকেশনগুলি করছে, আপনি ধরেন আমাদের সার্টিফিকেট দেয় হচ্ছে ডিএফপি। যদি প্রিন্ট মিডিয়া ধরেন ডিএফপি দেয় কি যে অমুক পত্রিকার এত লক্ষ সার্কুলেশন, এতজন স্টাফ আছে, এত % ওয়েস বোর্ড বুক করতেছে, তাদের রেট হচ্ছে ফুল ম্যাক্সিমাম 900 টাকা ধরেন। আলটিমেটলি ওই পত্রিকা হয়তো 2000 কপিও ছাপে না। স্টাফ হয়তো লেখছে এখানে আছে 50 জন, গিয়ে দেখবেন প্র্যাকটিক্যালি আপনার 20 জনও নেই। আবার 20 জনের মধ্যে 2 জনও ওয়েস বোর্ড বুক করতেছে না। কিন্তু এই যে মিস ডিক্লারেশন, আমার কথা হচ্ছে যারা এইটাতে জড়িত, এটা সেন্সার করার জন্য, মানে যাচাই করার জন্য, তারা না থেকেই দিচ্ছে। এবং দিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো
আন্ডার ওভারের বিষয় আছে, নতুবা একটা মিথ্যাকে কেন সত্য বলে ওরা পেপারলি দিচ্ছে, ডকুমেন্টেশন দিচ্ছে যে আপনার পত্রিকা 1 লক্ষ ছাপা হয়, আপনার স্টাফ সব বুক করে। তো আমি মনে করি এই জায়গাটা আরও বেশি টাইট হওয়া দরকার, আরও বেশি জবাবদিহিতার আওতায় আনা দরকার এবং স্বচ্ছ জায়গায় আনা দরকার। কারণ বাংলাদেশের কোন পত্রিকা কতগুলো ছেলে আপনিও ভালো জানেন। তো দেখবেন আপনি যদি ডিএফপিতে যদি আপনি সব পত্রিকা মিলান হিসাব যে কতগুলি প্রকাশ হয় দৈনিক, সব মিলে হয়ে যাবে 1 কোটি পত্রিকার উপর সারা বাংলাদেশে। বাস্তবে কি 1 কোটি পত্রিকা সারা বাংলাদেশে প্রকাশ হয় প্রতিদিন? নেভার এভার। তো এই জায়গাতে আপনার ধরে নিতে হবে যে এখানে বড় একটা গলদ আছে, এই গলদটাকে দূর করতে হবে। সেক্ষেত্রে যারা এই বডিরা আছে, যারা এটাকে স্ক্যানিং করে, যারা কর্তৃপক্ষ আছে, তাদের বিশাল গলদ রয়েছে এবং তারা আমার ধারণা যোগ সাদস্য পারস্পরিক জোশ যে এই লুটপাটের জন্য এই কাজটি করে যাচ্ছে এবং এই জন্য বঞ্চিত হচ্ছে কে? আমরা যারা আমরা মূল রসদ যোগাই পত্রিকার বা সংবাদপত্রের, আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি খুব বেশি। ধন্যবাদ। আবারও একেবারে স্পষ্ট উত্তর পেলাম আপনার কাছ থেকে। দীর্ঘ জীবনে সাংবাদিকতা করেছেন, ব্যক্তি একটি অভিজ্ঞতা শুনতে চাই যে কোনো কারণে এমন কোনো স্মৃতিচারণ আমাদের সাথে করতে চান কিনা যেই স্মৃতিতে আপনার মনে হয় যে না, এই রিপোর্টটা করে আমি আমার আত্মিক শান্তি পেয়েছি। আমি এখনো শান্তি পাওয়ার মতো জায়গায় কোনো কিছু করতে পারি না, কিন্তু অশান্তি ভোগ করেছি। অশান্তিটা ভোগ করেছি মনে করেন আমি একটা রিপোর্ট করলাম, অ্যাজ মাই নলেজ অ্যান্ড অ্যাজ মাই মানে আমার তথ্যসূত্র যা দিল দিয়ে আমি একটা রিপোর্ট করলাম বা একটা নিউজ করলাম, ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তখন আমাকে ভোগায়। এরকম একটা নিউজ আমার হয়েছিল। আমি তো আমার বিনোদন সাংবাদিকতা শুরু করেছি হচ্ছে কালচারাল রিপোর্টিং দিয়ে। তখন শাবনূর হচ্ছে আপনার সুপার ডুপার হিট নায়িকা। তার একটা আপনার নিউজ ছিল যে শাবনূর বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করেছে। তো এটা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পর্যায়ে পড়ে যে কার সাথে করেছে। তো আমাকে একটা সোর্স আমাকে 2-3টা ছবি দিয়েছে হাস্যজ্জ্বল একটা ছেলের সাথে শাবনূর খুবই একেবারে অন্তরঙ্গ পরিবেশে। তো ওই ছেলেটার নাম সানজিদ হাসনাত, আমার মনে আছে স্পষ্ট। তো আমার নিউজটা করেছিলাম যে প্রবাসী, ওই ছেলেটা প্রবাসে থাকতো, প্রবাসী সানজিদ হাসনাতকে বিয়ে করেছে শাবনূর। এটা নিয়ে বেশ আলোচনা এবং সম্ভবত এটা আমাকে একটা অ্যাওয়ার্ডও পেয়েছিল। এই রিপোর্ট করার পরে আমাকে একটা সংগঠন অ্যাওয়ার্ডও দিয়েছে। কিন্তু যখন 6-7 মাস 8 মাস পরে আমি জানতে পারলাম যে আসলে ঘটনা সত্যি না। এরকম আরও 2-একটা ঘটনা আছে যেগুলি তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি শাবনূরের সাথে অবশ্য সরি বলতে পারি নাই। হ্যাঁ, হয়তো তার ক্যারিয়ারে ক্ষতি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি সরিও বলতে পারি নাই। এটা আমাকে এই ধরনের ঘটনা আমাকে ভোগায়। কিন্তু পজিটিভ যে রিপোর্টগুলোতে ধরেন হচ্ছে যে আপনার ইম্প্যাক্ট পড়ে, এরকম এখনও আত্মতৃপ্তিতে যাওয়ার মতো কোনো কাজে আমি মনে করি না আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে ভোগাই। কারো ব্যাপারে লিখলে যদি এটা অসত্য হয়, কোনো বিষয় লিখলে বিষয়টা যদি অসত্য হয়, কোনো কারণে যদি এটা প্রমাণ না পাওয়া যায়, কারণ আমরা তো সোর্সের উপর ডিপেন্ড করি, যে আপনি জানেন রিপোর্টিংটা পুরোটাই সোর্সের উপর ডিপেন্ড করতে হয়। তো সোর্স যদি মিসগাইড করে অনেক সময় ভুল হতে পারে। এই জায়গায় আমি অনেক সময় আত্মবিরণে ভুগি। যে কোনো একটা পত্রিকার আবেদন করলে সেই পত্রিকার প্রকাশক, এখন তো প্রকাশকেরই তদন্ত হয়, প্রকাশকের শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক যোগ্যতা, সেই সকল যোগ্যতার বাদ পেরিয়ে লাস্টে যেই বিষয়টি দেখা হয় তা হলো গোয়েন্দা রিপোর্ট। সেখানে দেখা হয় যে তার পলিটিক্যাল দর্শন কি এবং তার পরিবারের পলিটিক্যাল দর্শন কি। এইটা কি আসলে সাংবাদিকতার, স্বাধীন সাংবাদিকতার একটি সাংঘর্ষিক লাইন না কি? মানে আমার ভিন্ন মতের, সরকার দলে যারাই থাকুক, ভিন্ন দলের বা ভিন্ন মতের কি কেউ পত্রিকার পারমিশন পেতে পারে না? না, আপনার এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। অবশ্যই পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যালি চর্চাটা খুব বেশি হয়। আগে এটা ছিল না। সংবাদপত্রে এরকম দলীয় চর্চাটা হইতো না, খুব কম হইতো। আমি আর জীবদ্দশায় দেখেছি, ধরুন 2001, 2, 3, 4 সালে দেখেছি এরকম সিরিয়াসলি হয় না। আস্তে আস্তে জিনিসটা গ্রাজুয়ালি এমন জায়গায় গেছে এখন সব কিছু দলীয় বিবেচনায় হচ্ছে। সুতরাং এই দলীয় বিবেচনায় হওয়ার ফলে সাংবাদিকতার যে স্বাধীনতাটা এটা অনেকটা থমকে গেছে। এবং ওই যে আপনি বললেন ডিক্লারেশন, যে বিষয়গুলি দলীয় বিবেচনা করা হয়, রিপোর্ট দেওয়া হয় হচ্ছে দলীয় বিবেচনায়, এই জায়গা থেকে সরে আসতে হবে। ধরেন একটা সংবাদপত্র হলো, তো সংবাদপত্র শুধু যে বিরোধী দলকে দমন করবে বিষয়টা এরকম হয় না। তারা তো সত্য প্রকাশ করতে অঙ্গীকারবদ্ধ। তো রাষ্ট্রের যদি কোনো কাজে এই সংবাদপত্র লাগে, রাষ্ট্র যদি সিকিউর হয়, রাষ্ট্র যদি স্বাবলম্বী হয়, তাহলে কিন্তু ফলাফলটা যে বাংলাদেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমিও ভোগ করি, আপনিও ভোগ করেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে দেখলে আসলে এই বাধা দেওয়াটা উচিত না। ঢাকায় যখন কোনো একজন সাংবাদিক আহত হন কিংবা কোনো জায়গায় অপমান অপদস্থ হন, আমরা দেখতে পাই যে আপনারা সকলেই খুব ভালোভাবে প্রতিবাদ জানাচ্ছেন। মফস্বল পর্যায়েও কিন্তু সাংবাদিক নির্যাতনের সংখ্যা ঢাকার তুলনায় অনেক বেশি। মফস্বলের সাংবাদিকদের সে সকল নির্যাতনের আওয়াজ ঢাকা পর্যন্ত আসার জন্য আসলে কি করণীয়? আমাদের নজরে যেগুলি পড়েছে, আমরা এমন কোনো ঘটনা নাই, মফস্বলে হোক আর ঢাকা শহরে হোক,
আমরা প্রতিবাদ জানাইনি, আমরা প্রতিবাদ করিনি বা এর প্রতিকার চাইনি। কিছু কিছু বিষয় হয়তো বা আইস্লিপ হইতে পারে, সেটা ধরেন স্থানীয় পর্যায়ে যে সাংবাদিক সংগঠনগুলি, প্রেস ক্লাব আছে, ওখানকার রিপোর্টার্স ইউনিটি থাকে, তারা যদি বিষয়টাকে আমাদের গোচরীভূত করে, আমরা জাতীয়ভাবে অবশ্যই এটার আমরা এই কাজটা আমরা কিন্তু দলমত নির্বিশেষে করি। আমি নির্মমভাবে বলতে চাই, আমাদের সংগঠন কোনো সাংবাদিকের নির্যাতনের বিষয়ে আমরা কিন্তু সোচ্চার এবং আমরা একেবারে এটাতে জিরো টলারেন্স। আমার কথা হচ্ছে যে সংবাদ সংগ্রহ বা সংবাদের বিষয়ে যদি কোনো বাধাগ্রস্ত হয়, আহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা সবার আগে প্রায়োরিটি দিই এবং আমরা দল মত নির্বিশেষে সবার আগে আমরা সাংবাদিক, এটা আমরা বিশেষ করি। বিনোদনে সাংবাদিকতা করেছেন, এখন তো নানান জিনিস নিয়ে সাংবাদিকতা করতে হয়। নতুন একটি পদে যুক্ত হলেন, একটি টিভির এডিটর, প্ল্যানিং অ্যান্ড নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আপনি যুক্ত হলেন। পরিকল্পনা কি, নিজের জীবন নিয়ে সামনে কি করতে চান? আসলে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের আসলে করা হয়ে ওঠে না। এখানে আসলে আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে থাকি। চাকরির কোনো গ্যারান্টি নাই, আপনার চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে যে কম্পেনসেশন পাবো, এটা তো আমার জন্য লাইফের জন্য সাফিসিয়েন্ট না। সাংবাদিকদের কোনো অবসর নাই, অবসরজনিত কোনো সুযোগ সুবিধা নাই। তো এই জায়গাগুলিতে আসলে সরকারিভাবে সাংবাদিক কিন্তু সারা বাংলাদেশে খুব বেশি না, 5,000 সাংবাদিক হবে বা 10,000 সাংবাদিক হবে সারা বাংলাদেশে, ছোটো বড় মিলিয়ে মফস্বল ঢাকা। 4th স্টেটের কাছে আপনি অনেক প্রত্যাশা করবেন, কিন্তু তারা যদি ইনসিকিউর থাকে, তারা তো তাদের মতো করে কাজ করতে পারে না। আমি অনেক সাংবাদিককে দেখেছি, সে জীবনে অনেক কষ্ট করেছে। তো সেই জন্য আসলে পরিকল্পনা নাই। পরিকল্পনা হচ্ছে যে কাজ করে যাচ্ছি, যতদিন সুস্থ আছি কাজ করে যাচ্ছি। সময় আমাকে টেনে নিয়ে যাবে, কোথায় আমি যাবো আমি নিজেও জানি না। সাংবাদিক হিসেবে বা সাংবাদিকতার চোখে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেছিলেন, তা বাস্তবায়ন দেখছেন কিনা? না, কিছুই তো কমলো না। প্রতিদিনই আমি যা দেখতাম এখন তাই হচ্ছে। ঘটনা ঠিক, হয়তো মোড়ক পাল্টেছে, ঘটনা ঘটছে কিন্তু মোড়ক পাল্টেছে। দুর্নীতি কি কমেছে? মানুষের জীবনযাপনের যে মান কোনো উন্নতি হয়েছে আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি স্বস্তি পাই, আমরা অনেক বেশি ধরেন হচ্ছে ফ্রিডমটা আমরা একটা জিনিস বেশি ফ্রিডম পেয়েছি। আমি আমার বক্তব্য, যেমন আপনার সাথে আমি কথা বলছি মন খুলে, হয়তো 5ই আগস্টের আগে হলে আমি এটা এই ইন্টারভিউটা এভাবে দিতে পারতাম না। তো এই জায়গাগুলিতে আমার সান্ত্বনার বিষয়। আর বাকি যদি রাষ্ট্রীয়ভাবে সামগ্রিকভাবে বলেন, আমি খুবই হতাশ। আমরা এই বাংলাদেশের জন্য এতগুলা প্রাণ বিসর্জন দেয়নি বা এতগুলা প্রাণের বিসর্জন হয়নি। নাহিদ ভাইয়ের পারিবারিক জীবন নিয়ে জানতে চাই, কিভাবে সময়গুলো কাটান বা কিভাবে সময়গুলোকে আসলে আলাদা আলাদা করেন? আমাদের সময়টা আসলে আমরা আমাদের পরিবারকে দিতে পারি না। তো আমাদের পরিবারগুলো শুরুতে একটু ধাক্কা খায়, কিন্তু আস্তে আস্তে তারাও হ্যাবিচুয়েট হয়ে যায় যে না আসলে তো। আর আমি পরিবারকে তো বলে দিয়েছি যে আমার তো এটা আসলে নিবেদিত পেশা, এখানে আসলে প্রত্যাশা। তবে হ্যাঁ, খারাপ লাগে মাঝে মাঝে, যেমন স্ত্রী সন্তান প্রত্যেকের জায়গায় সময় চাই, আমরা এটা দিতে পারি না। তবে চেষ্টা করি, ইচ্ছা যে করে না তা, চেষ্টা করি যখনই সময় পাই, সুযোগ পাই পরিবারের সাথে সময় কাটাতে। সাংবাদিকতা করতে যে কখনো হুমকির শিকার হয়েছিলেন কিনা? হয়েছে, এটা হইতেই হবে। আপনি যদি সাংবাদিকতা করবেন, আপনার সাথে আপনার হুমকি বলতে আপনি কি, আপনি যা করছেন তার বিরোধিতা করে আপনাকে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট করা, হ্যাঁ হয়েছে, মামলাও খেয়েছে। এই জিনিসগুলা থেকে নিজেকে স্থির রেখেছেন কিভাবে, যদি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলতেন? মানুষের দুইটা সত্তা থাকে, প্রতিটা মানুষ দুইজন। একটা এই যে আমি আপনার সাথে কথা বলছি, আর একটা আমার ভিতরে কাজ করছে। আমি যেটা বলছি এটা আমি ভিতরের মানুষটা আমাকে বলে দিচ্ছে তুমি এটা বলো, আমি ডেলিভারি করছি, আপনি দেখছেন ভিতরে, কিন্তু আমি সব আপনাকে বলছি না, আমি কিছু সেন্সর করছি। তো আমি যেটা বলতে চাই যে এক্ষেত্রে ভিতরের মানুষটাকে ভালো রাখতে হবে। আপনি যদি ভিতর থেকে সৎ হন, আপনি যদি ভিতর থেকে আপনি মনে করেন যে কোনো অন্যায় করেননি, আপনি যদি লোভ, লালসা, হিংসা বিদেশ থেকে দূরে থাকতে পারেন, তাহলে কোনো জেল বা কোনো মামলায় আপনাকে আটকাতে পারবে না। এবং সাংবাদিকতা পেশাটা এই জন্যই সুমহান পেশা এবং মর্যাদাপূর্ণ পেশা, কারণ একজন সাংবাদিক মানে মানুষ মনে করে এই লোকটা সৎ, নীতিবান এবং আদর্শবান। প্রসঙ্গক্রমেই বলি যে এখনো কি মনে করেন যে সেই সম্মানটুকু সাংবাদিকরা ধরে রাখতে পেরেছে? না, সাংবাদিক যদি আপনি বলেন ধরে রাখতে পেরেছে, সাংবাদিকরা যদি বলেন বা আরও যদি বলেন যে সাংবাদিকতার ফর্মে যারা আছেন তারা ধরে রাখতে পেরেছেন, তখনই আপনি বেশি রিঅ্যাক্টিভ হবেন যখন আপনি কোনো না কোনোভাবে অসৎ হবেন। আসলে আমরা এসেছি পৃথিবীতে, চলে যাব। এই ট্রানজিট পিরিয়ডের মধ্যে সবাই আমরা এমন কিছু করে যেতে চাই যাতে এই পৃথিবী আমাদেরকে মনে রাখে। সবার জন্য শুভকামনা এবং মোহনা টিভির সকল কলাকুশলীর জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ
একজন সাংবাদিকের মুখে সাংবাদিকতার নানান ঝুঁকি, বর্তমান অবস্থা, প্রত্যাশা ইত্যাদি। সাংবাদিকরাও যে মানুষ সেই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। যেই বিষয়টি নিয়ে আমরা বলতে চাই, যেই বিষয়টি নিয়ে আমরা কাজ করতে চাই, সেটি যে সাংবাদিকতা, এটি কিন্তু তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। একজন সাংবাদিক নেতা হিসেবে তিনি মফস্বল পর্যায়েও কাজ করছেন, তার ইউনিয়ন কাজ করছে, তিনি সেটিও ব্যাখ্যা করেছেন। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।